নমস্কার। ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এই ইউটিউব চ্যানেলে সমস্ত বন্ধুদের স্বাগত। আজকের আলোচনার বিষয় রীতিরাত্মা কাব্যস্য তৃতীয় পর্ব। এই পর্বে আমি আলোচনা করব কাব্যের নির্দোষ অবয়ব সংস্থা। রীতিবাদের আলোচনায় নির্দোষ অবয়ব সংস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেননা অবয়ব সংস্থান যদি নির্দোষ না হয় তাহলে রচনা কখনোই সুপাঠ্য হবে না বা পাঠককে আনন্দ দান করতে পারবে না। সে কারণে রচনাকে সুসংহত হতে হবে, তার অবয়ব সংস্থান যথাযথ হতে হবে। এখন এই অবয়ব সংস্থান যথাযথ এই ব্যাপারটি কেন? দেখুন, আমরা তো অনেকে প্রতিমা কিনতে যাই, ঠাকুর কিনতে যাই ইত্যাদি। তো গিয়ে আমরা কি দেখি? আমি যেমনটা চাইছি ঠিক তেমনটা কিনা, অর্থাৎ প্রতিমাটি তার গঠন যথাযথ হয়েছে কিনা, তার যেখানে যেমনটা যত পরিমাণে থাকা উচিত, যেভাবে থাকা উচিত ঠিক তেমন কি আছে। আবার বাস্তব জগতে কোনো মানুষকে যদি এমনটা আমরা দেখি যার একটা হাত ছোট, একটা বড়, কিংবা সরু মোটা, কিংবা বড় কপালে ছোট টিপ বা ছোট কপালে বড় টিপ পড়েছে, তাহলে সেটা কখনোই আমাদের কাছে নির্দোষ বলে মনে হবে না। ঠিক কাব্য সাহিত্যেও এই ব্যাপারটি রয়েছে। অর্থাৎ ওই যে বললাম, ঠিকঠাক হয়েছে কিনা, যথোপযুক্ত হয়েছে কিনা। কাব্য তো শব্দ এবং অর্থ নেই, সুতরাং এই শব্দ ও অর্থের পার্বতী পরমেশ্বর মিলন হয়েছে কিনা, অর্থাৎ কবি যে কথা বলতে চাইছেন, রচয়িতা যে বিষয়টি তার পাঠকের কাছে উপস্থাপন করতে চাইছেন, সেটির জন্য যে শব্দ প্রয়োগ করলেন, সেই শব্দ প্রয়োগ দ্বারা কবি যে অভিপ্রায় প্রকাশ করছেন বা যেটা বলতে চাইছেন সেটি পাঠক বুঝতে পারলেন কিনা, তার কাছে বোধগম্য কিনা। যদি তা হয়ে থাকে তাহলেই আমরা বলবো রচনা সুপাঠ্য বা রচনার অবয়ব সংস্থা যথাযথ। এই বিষয়টি বোঝানোর জন্য আমি জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতা বনলতা সেন, এই কবিতা থেকে আমি 3টি চরণ নিয়েছি। এখানে বলা হয়েছে, হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছে তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন। এই যে 3টি পংক্তি বা 3টি চরণ, প্রথম চরণে যখন বলা হয়েছে হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, তার ফলে আমরা বুঝতে পারি কবি এখানে যে নাবিক হাল ভেঙে দিশা হারিয়েছে, দিগ্ভ্রম হয়েছে, তার মধ্যে বিপন্নতা, হতাশা, নৈরাশ্য কাজ করছে, এটাই বোঝাতে চেয়েছেন। আবার সেই নাবিক যখন সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তখন তার মনে নতুন করে আশা আলো জাগে, সে নতুন আশায় বুক বাঁধে। তারপরে যখন কবি বললেন এতদিন কোথায় ছিলেন, তখন তো জীবনের প্রতি ভালোবাসা, জীবনের প্রতি মমতায় প্রেমের বাণী উচ্চারিত হয়। তার কবি এই যে কথাগুলো বলতে চাইছেন, কবির যে অভিপ্রায় ছিল, যে কথা তিনি পাঠককে বলতে চেয়েছেন, কবিতায় যে কথা তিনি বলতে চেয়েছেন, সেই কথা বলার জন্য যে ধরনের শব্দ প্রয়োগ করলেন এবং সেই শব্দ প্রয়োগের ফলে আমাদের মনের মধ্যে যে সুন্দর একটি অর্থ বোধগম্য আমরা বুঝতে পারলাম, তার ফলে বলতে পারি কবিতাটির অবয়ব সংস্থান বা রচনাটির অবয়ব সংস্থান যথাযথ হয়েছে।
এবার দেখুন, এই নির্দোষ অবয়ব সংস্থানকে যদি আমরা শৈলী বিজ্ঞান অনুসারে দেখি, তাহলে দেখব বাক্য তার আদর্শ গঠন থেকে বিচ্যুত হয়েছে। এখানে উদাহরণগুলো লক্ষ্য করুন। বিচ্যুতিতে যেভাবে শব্দগুলো বসানো আছে, আদর্শ গঠনে কিন্তু তেমনটা নেই। অর্থাৎ অধিগঠনে বা বহিরঙ্গ রূপে যে অর্থটি আমরা পাচ্ছি, সেটি অধগঠন বা ডিপ স্ট্রাকচার স্তরে বা অন্তরঙ্গ রূপে চলছে। অর্থাৎ এই বিচ্যুতির জন্য আমরা এখানে যে অর্থটি পেয়েছি, অধিগঠন বা বহিরঙ্গ রূপে, এই যে অর্থটি পেয়েছি, এটি কি হচ্ছে না, আদর্শ গঠনের ফলে কি হচ্ছে, সে অধগঠন বা ডিপ স্ট্রাকচার বা অন্তরঙ্গ রূপে চলে যাচ্ছে। এই ধরনের যে অবয়ব সংস্থানের জন্যই কাব্যটি সুখপাঠ্য হয়েছে। তাহলে বিচ্যুতি বা ডেভিয়েশনের জন্য শব্দ প্রয়োগের অধিগঠন বা সারফেস স্ট্রাকচার বা বহিরঙ্গ আমাদের চোখে ধরা পড়ছে। আর আদর্শ গঠন বা নর্মসের জন্য বা অধগঠন, ডিপ স্ট্রাকচার, অন্তরঙ্গ রূপে সেটি আমাদের মনের আয়নায় ছবি হয়ে দেখা যাচ্ছে। তাহলে বিচ্যুতিতে আমরা যা চোখে দেখছি, আদর্শ গঠনে সেটি আমাদের মনের আয়নায় দেখছি। এখানে আরেকটি উদাহরণ আমি দিয়েছি আপনাদের সুবিধার্থে। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, এবং তার আদর্শ গঠন হচ্ছে সে যখন দারুচিনি দ্বীপের ভিতর সবুজ ঘাসের দেশ চোখে দেখে, 1 থেকে 10 পর্যন্ত যা ক্রম হয়েছে, ক্রমিক সংখ্যা দিয়ে আমি এটা নির্দেশ করেছি। এখানে দেখুন সেটা কেমন হয়ে গেছে, 6, 7, 8, 2, 1, 9, 10, 3, 4, 5। সুতরাং আমরা অবশ্যই বলতে পারি যে এই বিচ্যুতি নির্দোষ অবয়ব সংস্থানকেও নির্দেশ করছে। তাই এই যে বাক্য বা এই ধরনের যে বাক্যবিন্যাসের জন্য কাব্যের অবয়ব সংস্থান যথাযথ হয়েছে বলেই আমরা মনে করতে পারি। আবার কবিতার গঠন বিন্যাসে দেখবেন যে 3টি স্তবক আছে এই কবিতাতে। সেই 3টি স্তবককে আপনার মনে হবে একটি পূর্ণ বাক্য, এবং চরণান্তিক মিলগুলো সব একই রকম। কিরকম? 1, 2, 1, 2, 3, 3। কিংবা আমরা এভাবে বলতে পারি ক খ ক খ গ গ, এটি প্রথম স্তবকে। দ্বিতীয় স্তবকে ঘ ঙ ঘ ঙ গ গ, আর তৃতীয় স্তবকে চ ছ চ ছ গ গ। আরেকটি বিষয় দেখুন, এই কবিতার অভিনবত্ব কেমন দেখুন। প্রকৃতির পটভূমিতে ইতিহাসের আশ্রয়ে প্রেমের অন্বেষণে 18 পংক্তির কবিতা বনলতা সেন যেন রূপসী অষ্টাদশী। অতীত এবং বর্তমান দুটোতেই তার অস্তিত্ব। একই সঙ্গে সে অতীতেও আছে, সে বর্তমানেও আছে। সে টেম্পোরাল, সে টাইমলেস। এখানে বলা হয়েছে আমারই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন, পুরাঘটিত অতীত। তারপরে বলেছেন এতদিন কোথায় ছিলেন, পুরাঘটিত বর্তমান। আর যখন বলা হলো
থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন, তখন আমরা দেখি নিত্য বর্তমানে তার অস্তিত্ব। সে একই সঙ্গে অতীতেও ছিল, বর্তমানে রয়েছে সে টেম্পোরাল আর টাইমলেস দুই। তাহলে আমরা দেখলাম যে এই ধরনের যে অবয়ব সংস্থানের জন্যই রচনাটি সুপাঠ্য হয়েছে, বা বলতে পারি এই রচনাটি বা এই কবিতাটি অবয়ব সংস্থান নির্দোষ বা যথাযথ। তাহলে আমরা এটা নিশ্চিত, এটা অবশ্যই বলতে পারি যে আদর্শ গঠন হলেই রচনা সুপাঠ্য হবে তা কিন্তু আমরা এটা দেখালাম বিচ্যুতিও কবিতার স্বাদ, কবিতা পাঠের আনন্দ পাঠককে দিতে পারে, তার মনের মধ্যে একটা নতুন জগৎ তৈরি করে। অতএব বিচ্যুতিও কখনো কখনো আদর্শ যে গঠন তা অপেক্ষা মনোহারী হয়, সুন্দর হয়, এবং তার ফলে অবয়ব সংস্থান সুন্দর হয়, নিখুঁত হয়, যথাযথ হয়। তাই বলতে পারি এটিও কবিতার একটি বিশেষ রীতি বা স্টাইল। তাহলে বন্ধুরা, অবয়ব সংস্থানের আলোচনা আপাতত এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক বেশি করে শেয়ার করবেন, আর আপনাদের মূল্যবান মন্তব্যের অপেক্ষায় থাকলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।